কক্সবাজার নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল সমুদ্র আর সোনালি বালির হাতছানি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহরে এবার আমার এক অন্যরকম অভিজ্ঞতা। শুধু সৈকত নয়, এখানকার আনাচে কানাচে লুকিয়ে আছে প্রকৃতির আরও অনেক সুন্দর রূপ, যা এই ব্লগটিতে তুলে ধরার চেষ্টা করছি। যথারীতি ঢাকার চিটাগাং রোড থেকে বাসে করে আমি এবার কক্সবাজার যাচ্ছি। ঢাকার এই পাশটা থেকে আমরা যারা কক্সবাজার চিটাগাং এদিকে যাই, তারা চিটাগাং রুট থেকেই উঠি, কারণ আমাদের জন্য এটা কাছে। আমাদের বাসা রূপগঞ্জ বা ডেমরার আশেপাশে যারা আছি তারা। এবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত হোটেলে। হোটেলের রুমটা দেখুন, বেডগুলো অনেক সুন্দর ছিল, রুমটাও অনেক গুছানো ছিল, এসি ফ্যান সবই ছিল। রুমটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। আসুন আপনাদের রুমটা ঘুরে দেখাই। রুমে একটি টিভি দেয়া আছে, সাথে দুইটা সোফা, একটা টি টেবিল, একটা ক্যাবিনেট, ছোট একটা বারান্দাও আছে। আর ওয়াশরুমটা দেখুন, ওয়াশরুমটা অনেক ক্লিন, হাই কমোড আছে। যাই হোক, এই হচ্ছে আমার রুম। কক্সবাজার আসলে কি হোটেল রুমে বসে থাকা যায়? তাই ব্যাগগুলো রেখেই ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম সমুদ্র দেখতে। চলুন সমুদ্র দেখি। আমার এই ভিডিওতে আমি রাখবো, সাউন্ড থাকবে, কোনো এক্সট্রা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব না। যারা সাউন্ড পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো লাগবে। সমুদ্রের ঢেউ, আশেপাশের সাউন্ডগুলো কেমন, এগুলো ফিল করতে পারবেন। যারা কক্সবাজার কখনো আসেন নাই, তারা ওই জিনিসটা আরও ভালোভাবে অনুভব করতে পারবেন। তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই এই ভিডিওটা করতেছি। দেখুন, আমি প্রত্যেকটা ভিডিওতে সবগুলো স্পট আর টিপসগুলো দিতে থাকবো। আপনার ভিডিওটা এনজয় করুন। এর সাথে সাথে কক্সবাজার নিয়ে কিছু টিপস দিতে থাকি, বা কক্সবাজারের ইতিহাস নিয়ে কিছু বলি। কক্সবাজারের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে, যিনি 1799 সালে আরাকানি শরণার্থীদের পুনর্বাসনের পর সেখানে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন। এর প্রাচীন নাম ছিল পালঙ্কি এবং পানোয়া, যার অর্থ হলুদ ফুল। কক্সবাজার একটি বাজার শহর হিসেবে 1999 সালে প্রতিষ্ঠিত এবং 1854 সালে ব্রিটিশ ভারতের চট্টগ্রাম জেলার একটি উপবিভাগীয় সদর দপ্তর হিসেবে পরিচিতি লাভ করে। ভ্রমণ পিপাসুদের জন্য একটি অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে কক্সবাজার। যারা প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছেন বা যাবেন, ভ্রমণের আগে কিছু জিনিস মাথায় রাখলে ভ্রমণ হবে অধিক সুখকর এবং নিরাপদ। চলুন জেনে নেওয়া যাক কক্সবাজার যারা ঘুরতে যাবেন তারা কি কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন। বাস থেকে নামার পর নিজের ইচ্ছা মতো অটোতে উঠবেন। অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটোওয়ালাদের কথা মতো অটো নিলে ওরা আপনাকে ওনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে। সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন, তবে বুকিং দেওয়ার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকদের কথায় কোনো হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে রুম দেখে ভাড়া দামাদামি করে ঠিক করে হোটেলে উঠবেন। হোটেলে ওঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন। বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম। বিচে বসে কোনো মেসেজ বয়কে দিয়ে মেসেজ করাবেন না। মেসেজ বয় দেখলে ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। মেসেজের আড়ালে তারা আপনার মোবাইল মানি ব্যাগ নিয়ে যেতে পারে। ট্যুরিস্ট পুলিশ মেসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে, তাই তাদেরকে জানালেই তারা তাড়িয়ে দিবে। কোনো ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন। কক্সবাজারে আসলে সবাই মোবাইল ফোনে ছবি তোলে, কিন্তু ভালো ছবি ওঠানোর জন্য ফটোগ্রাফারদের দিয়ে ছবি ওঠায়। এটা সবাই করি আমরা, কিন্তু এখানে অনেক স্ক্যাম হয়। তাই ফটোগ্রাফারদের থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকে দরদাম ঠিক করে নিতে হবে। তারা যদি 5 টাকা বলে, আপনি দামাদামি করে 3 টাকায়ও ছবি তুলতে পারবেন। কিন্তু তারা সবচেয়ে বড় স্ক্যামটা করে, আপনি যদি বলে না নেন তাহলে আপনি ভাববেন যে 5-10টা ছবি তুলব, কিন্তু দেখবেন ওরা 200, 300, 400, 500 ছবি তুলে ফেলছে। তাই আগে কয়টা ছবি তুলবেন বা বেছে নেবেন কিনা বা কয় টাকা পিস দিবেন, এই জিনিসগুলো আগে থেকেই দামাদামি করে নেবেন।
ছবি তোলার সময় অবশ্য সম্ভব হলে তাদের লাইসেন্স আছে, বডিতে তাদের টি শার্টের লাইসেন্স নাম্বার থাকে, সেটা আছে কি না যাচাই করে নেবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন। তারপর বিচ বাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেট নির্ধারণ করে দেওয়া আছে, যাচাই করে দাম ঠিক করে উঠবেন এবং কতটুক ঘোরাবে আপনাকে সেই পরিমাণটা আগে থেকেই বলে নেবেন এবং দেখে নেবেন। যারা খুব ভালো সাঁতার জানেন তাদেরও ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, আমি নিজেই এটার ভুক্তভোগী। তাই বলছি, পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন এবং বেশি দূরে যাওয়ার চেষ্টা করবেন না, এবং যদি সম্ভব হয় তাহলে লাইফ জ্যাকেট বা ওইখানে টায়ার পাওয়া যায়, এই টায়ারগুলো ওই যে দেখছেন টায়ার, এই টায়ারগুলো ঘন্টা হিসেবে 30-50 টাকা ভাড়া দেয়, সেটা নিয়ে আপনারা পানিতে নামতে পারেন। আর এই কিটকট ছাতা এগুলো 30 টাকা ঘন্টা, এখানে বসেও টাইম স্পেন্ড করতে পারেন। কক্সবাজারে এসে মেরিন ড্রাইভ রোড ধরে, এই মেরিন ড্রাইভ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র, এই রুট ধরে ইনানির দিকে যাচ্ছি ঘুরতে। পথেই দরিয়ানগরে এই পাহাড়টা আমার অনেক ভালো লাগে। অনেকে হিমছড়িতে ঘুরে, বাট আমার হিমছড়ি ভালো লাগে না, ওটা আর্টিফিশিয়াল সিঁড়ি দেয়া, এটাতে মানে অনেক ভালো লাগে ট্রেকিং করে মাটির পথ দিয়ে পাহাড়ের উপরে ওঠা, আবার নামা, গুহা, ঝর্ণা আছে, এই জিনিসগুলো আমার এইখানে অনেক ভালো লাগে। আপনারা যারাই এদিকে যাবেন, এই জায়গায় সম্ভবত এখন 40 টাকা টিকিট, এখানে ঘুরে এই পাহাড়টাতে ঘুরে তারপর যাবেন। মেরিন ড্রাইভ রোড, এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়, শুরুর দিকে ব্রিজটার পাশেই এই পাহাড়টা। এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই জায়গার মধ্যে আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, সামনেই ভিডিওতে একটা মজার জিনিস দেখবেন, তখনই বলি। এই অনেক নিরিবিলি ভালো লাগে এই জায়গাটা। আমরা যখন ছিলাম তখন তেমন একটা বেশি মানুষ ছিল না, তাই আরও বেশি ভালো লাগছে। এই দুই পাশে পাহাড় কেটে এই রাস্তাগুলো বানানো হয়েছে, একটা অন্যরকম ফিল পাওয়া যায় এখানে গেলে। পাহাড়ের সাইডে এবং নিচে বাঙালি পাহাড়িদের বাড়ি। বাট তেমন বেশি না, হাতে গোনা কয়েকটা, অনেক দূর দূর। তাও এই জায়গাগুলো আসলে ভিডিওতে দেখে বোঝা যাবে না, নিজ চোখে দেখলে অনেক বোঝা যাবে। এই যে এই জায়গাটাতে অনেক দুষ্টামি করছিলাম, আর যখন ছবি তোলার জন্য যায় পাহাড়ের সাইডে দাঁড়াইতে নিয়েছিলাম, ঠিক তখনই দেখি একদম সবুজ কালারের একটা সাপ একদম মাথা বের করে আমার দিকে তাকায় আছে। ভয়ে দৌড়ে পিছনে চলে আসছি, একটা ভয়াবহ ভয় পেয়েছিলাম। এই যে এখনই দেখবেন আমি পিছনের দিকে তাকানোর পরেই বুঝতে পারি যে সাপটা যে একদম সামনেই ছিল। এই যে সাপটা এই যে সাপটা দেখলাম, তারপর দৌড়ায় পিছনে চলে আসছি। অনেক ভয় পাইছিলাম, মানে একদম খুব কাছে ছিল সাপটা। ওই জায়গায় গেছিলাম, ওইটা একটা গুহা। ভাবলাম যে নিচে যায় ছবি উঠাই, পরে নিচে ওইদিকে যায় দুষ্টামি করতে যায়, ওই জায়গায় উঁচা জায়গায় দাঁড়াইতে নিছি। পরে দেখি ওই জায়গায় নীল গ্রিন কালার এক ধরনের সাপ আছে, ডিসকভারিতে দেখছিলাম। এগুলো উড়াল দিতে পারে মেবি। ওই সাপ ওই জায়গায় নড়াচড়া করতেছে, ভিডিও আছে, ভিডিও হয়েছে। এখন এটাতে দেখা যাবে কি না বুঝতেছি না। এই যে যে উপরে যে সুতাটা নামছে, এই সুতার এই যে এই জায়গাটায় সাপটা। আমি এই জায়গায় দাঁড়ায় ছবি উঠাইতে গেছিলাম। যাই হোক, ভয়ানক সুন্দর জায়গাটা, এটার বলার ভাষা রাখে না। এদিকে একটা গুহা আছে চিপায়, এই সাপ দেখেই ভয়ে আর গেলাম না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। পাহাড় থেকে যদি সহজে নামতে হয় তার একটা ফর্মুলা আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে এদিক দিয়ে নামতে পারেন হেঁটে হেঁটে। আর এর চেয়ে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আপনার গাড়িটা বলবেন পার্কিংয়ে এদিকে আনতে, এখান থেকে সোজা নেমে যাবেন নিচে। ঠিক আছে। এই
পাহাড়টা বেশি একটা ভালো না, আমার পাহাড়টা অনেক ভালো, বসার জায়গা আছে, শোয়ার জায়গা আছে, সাপ আছে, ব্যাঙ আছে, কুমির আছে। ও সরি, কুমির তো পাহাড়ে থাকে না, সরি মিস্টেক। হাতি আছে, কত কিছু আছে আমার পাহাড়ে। এই পাহাড়ে তেমন কিছুই নেই। ঋত্বিকও আছে, ঋত্বিক আছে। ঋত্বিক দেখলেন তো ঋত্বিকের ফেসটা? এক্সবি ইয়েস। ওরা তো জানে না ঋত্বিক কি। এই জায়গাটা সুন্দর, অনেক ভিডিও কর। পাহাড়ের এই চূড়াটা অনেক বেশি সুন্দর লাগে। আগে এই বাঁশের বেড়াটা দেওয়া ছিল না, এখন নতুন করে দিছে, বাট তাও অনেক ভাল লাগে এই জায়গাটা। তো আবার আমরা মানে মেরিন ড্রাইভ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। আমি হিমছড়িতে নামবো না, হিমছড়ি আমার ভালো লাগে না, কিন্তু আপনারা যারা দেখেন নাই তারা দেখতে পারেন, অভিজ্ঞতা নেওয়া ভালো, আপনাদের কাছে ভালো লাগতেও পারে। কিন্তু আমি এখন ইরানির দিকে চলে যাব, ওই দিকটা আমার অনেক ভালো লাগে। এই ব্রিজটা যারা চিনেন তারা তো জানেন, এখানে সিরিয়াল ধরে গাড়িগুলো পার করতে হয়। এখন অবশ্য নতুন পাশে আরেকটা ব্রিজ করতেছে। আপনারা যারা কায়াকিং করতে পছন্দ করেন, এই ব্রিজের শেষেই কায়াকিংয়ের ব্যবস্থা আছে, এই নদীতেই কায়াকিং করতে পারেন এখানে কায়াকিং করে। এই বিচ বাইকগুলোতে ওঠার সময় অবশ্যই দামাদামি করে নেবেন এবং কয়জন উঠেন এটাও বলে নেবেন। ওরা মনে করেন, ওরা যদি বলে যে 400 টাকা এখান থেকে ওই মাথা পর্যন্ত ঘুরে নিয়ে আসবো, এখন আপনারা যদি 2 জন উঠেন তাহলে নামানোর পরে বলবে কি 2 জন 400 করে 800 টাকা দেয়। তাই আপনারা এইগুলা আগেই সব বলে নেবেন, তারপর কতটুকু দূরত্ব থেকে আপনাদের ঘুরে নিয়ে আসবে ওইটা বলে তারপর উঠবেন। এরা কক্সবাজার মানেই যেমন প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু এর আড়ালে অনেক স্ক্যামও আছে, তাই প্রতিটা স্ক্যামের বেলায় সাবধান। যারা এই সময়টা এনজয় করে আসছেন তারা জানেন এভাবে সমুদ্রের সামনে একা দাঁড়ালে কতটা স্ট্রেস, কতটা ক্লান্তি দূর হয়ে যায়। পিছিয়ে দেখ। বার্মিজ মার্কেটে কেনাকাটার সময় সতর্ক থাকা জরুরি, বিশেষত নকল পণ্য, দামের হেরফের এবং জিনিসের মান যাচাই করা। বার্মিজ সামগ্রী যেমন পাথর, গয়না, হস্তশিল্প বা অন্যান্য জিনিসপত্র কেনার সময় তার আসলত্ব ও গুণগত মান ভালোভাবে পরীক্ষা করুন। প্রতিটি জিনিসের দাম ভালো করে জেনে নিন এবং অবশ্যই দর কষাকষি করুন। অনেক সময় অতিরিক্ত দাম চাওয়া হয়। পরিচিত ও সুনাম আছে এমন দোকান থেকে কেনাকাটা করার চেষ্টা করুন। বার্মিজ নাম ব্যবহার করে অনেক সময় নিম্নমানের বা নকল পণ্য বিক্রি হয়, তাই সতর্ক থাকুন। যদি মূল্যবান কিছু কেনেন তাহলে যারা এখানে কেনাকাটা এক্সপার্ট তাদেরকে বা এমন কাউকে সাথে রাখুন। বার্মিজ মার্কেটে কেনাকাটার সময় সর্বদা ক্রেতা সাবধান, নীতি মেনে চললে ঠকে যাওয়ার সম্ভাবনা কমে যায়। দে না।
কক্সবাজারে উত্তম সময় হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই সময়গুলোতে আসলে কক্সবাজারে অহরহ এমন বিচ পার্টি, কনসার্ট, কার্নিভাল, এমন বিভিন্ন কোম্পানির প্রোগ্রাম হয়েই থাকে। তাই সন্ধ্যাটাও অনেক বেশি সুন্দর কাটে। উপভোগ করুন। সন্ধ্যাটা সি বিচে সমুদ্রের ধারে হেঁটে বেড়ান, কোনো সমস্যা নেই। কিন্তু অন্ধকার ঝাউবাগান বা নির্জন পরিবেশে ওইদিকে না যাওয়া উত্তম। আমি সব কিছু হয়তো ভিডিওতে বলতে পারবো না, কিন্তু আপনারা যারা বুঝতেছেন ওইদিকে যাওয়াটা অনেক বেশি রিস্কি। হয়তো আপনার মোবাইল ফোন, টাকা, মানি ব্যাগ সব কিছু হারাতে পারেন। ছিনতাইকারী অনেক কিছুর ভয় থাকে, তাই ওইদিকে না যাওয়াটাই উত্তম। একা হন বা গ্রুপে হন, কারণ ওইদিকে যারা থাকে তাদের গ্রুপটা আপনাদের গ্রুপ থেকেও অনেক বেশি বড়। তাই অন্ধকারে বা রাতের বেলা নির্জন পরিবেশে একা না যাওয়াই উত্তম। কিন্তু সি বিচে কোনো প্রবলেম নাই সারা রাত থাকলেও। এমনিতেই সি বিচে বা ঘোরাঘুরির জায়গা, নির্জন জায়গা আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু কক্সবাজারে গেলে সুগন্ধা, লাবণী বিচ বা কলাতলি বিচ গোসল করার সময় অবশ্যই এই 3টা বিচের একটা বিচে থাকবেন এবং লাইফগার্ড যেখানে আছে সেটা দেখেই নামবেন। তাহলে সেফ থাকবেন এবং রিস্ক থাকবে কম। যেখানে মানুষজন বেশি সেখানেই পানিতে নামাটা উচিত, কারণ নির্জন জায়গায় আপনি যদি বিপদে পড়ে যান সেখানে আপনাকে কেউ দেখবেও না, হেল্প করতেও হয়তো লেট হবে। আর লাইফগার্ড না থাকলে তো আরও বেশি রিস্ক। তাই ভুলেও একা নির্জন কোনো বিচে গোসল করতে নামবেন না, এটা অবশ্যই মনে রাখবেন। আমাদের বাংলাদেশে ট্যুরিস্ট স্পট বলতে হাতে গোনা কয়েকটা, কক্সবাজার, সিলেট। তাই ব্যস্ত জীবনের স্ট্রেস, ক্লান্তি দূর করতে আমরা শীতের সময় বিশেষ করে কক্সবাজারেই সবাই চলে আসি। আর যতই কক্সবাজার আসি কখনোই মন ভরে না, মনে হয় বারবার যাই, বারবার যাই। কক্সবাজার গিয়ে চলে আসলে 1 সপ্তাহ পরে মনে হয় আবার চলে যাই। আর কক্সবাজার যারা ফার্স্ট টাইম যাবেন, আসার সময় বুঝতে পারবেন কেমন একটা ফিলিং হয়। অনেকের হয়তো চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, এত খারাপ লাগে আসার সময়। আমার তো সবসময় খারাপ লাগে, আর যারা ফার্স্ট টাইম যায় তাদের তো অবশ্যই খারাপ লাগার কথা। আসার সময় বিশেষ করে অনেক বেশি খারাপ লাগে, মানে কক্সবাজারটা কেমন যেন আপন হয়ে যায়। তাই আসার সময় অনেক বেশি খারাপ লাগে। জানি না এটা সবার সাথে হয় কি না, কিন্তু আমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে সবাই বলে যে এই জিনিসটা হ্যাঁ সবার সাথেই হয়। আপনারা চাইলে এই ওয়াটার বাইকগুলোতে ঘুরতে পারেন। অবশ্যই যথারীতি দামাদামি করে নেবেন, কারণ ওরা অল্প একটু জায়গা ঘুরিয়ে আপনার কাছে অনেক টাকা দাবি করতে পারে। কিন্তু আপনারা দামাদামি করে একটা রেট দেওয়া থাকে, ওই রেটটা জেনে তারপর কতটুক জায়গা আপনাকে ঘোরাবে ওটা বুঝে তারপর উঠবেন। এবং ওই যে আরেকটা স্ক্যাম থাকে, আপনারা যদি 2 জন থাকেন আর উনি যদি বলে যে 400 টাকা দিয়ে আপনাদের ঘুরে নিয়ে আসবো, 2 জন উঠলে তারপর নামার পরে বলবে 400, 400, 800 টাকা দেন। এইসব হাইড স্ক্যামগুলো আপনারা একটু ভেবেচিন্তে তারপর তাদের সাথে কথা বলবেন। ঘুরতে আসলে, বিশেষ করে সমুদ্রের কাছে আসলে সবাই কেমন যেন শিশু হয়ে যায়। আঙ্কেল একটু চাপটা যান।
সমুদ্রের কাছে আসলে এসব দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে এবং স্পেশাল সূর্য অস্তটা অনেক বেশি সুন্দর হয় কক্সবাজারের সূর্যাস্ত। সাউন্ড ছিল ওয়ান্ডারফুল সাউন্ড। আপনি যদি কক্সবাজারে যান তাহলে বাসায় আসার পরে বা কক্সবাজার থাকা অবস্থায় আপনার আত্মীয় স্বজনরা ফোন করে বলবে আচার আর শুটকি নিয়ে আসতে। তাই শুটকি কেনার সময়ও একটু সাবধানতা অবলম্বন না করলে আপনি ঠকে আসতে পারেন। যেমন একটা আছে ভেজাটা একরকম দাম, শুকনাটা আরেক রকম দাম। একই দোকানে একই ধরনের লটকা শুটকি দেখবেন এক এক রকমের দাম, ভিন্ন দোকানে ভিন্ন দাম। আর মাছ, এখানে মাছের বেলা হচ্ছে বিশাল একটা স্ক্যাম। আপনি মাছ কিনে দিবেন একটা, আপনাকে নিয়ে বারবিকিউ বা ভেজে নিয়ে আসবে আরেকটা, দেখা গেছে ওইটা নষ্ট বা পচা। এইসব বিষয়গুলো যদি আপনি খেয়াল করে না দেখেন এবং দামাদামি করে না কিনেন তাহলে অবশ্যই আপনার ঠকতে হবে। যেমন কক্সবাজারে সবচেয়ে বেশি স্ক্যামটা হয় এই মাছের এখানে। সেটা হচ্ছে আপনি একটা মাছ দেখে বেছে ওয়েট দিয়ে বা যেভাবেই পিস হিসেবে কিনে দেওয়ার পরে তারা সেটা নিয়ে আপনাকে বারবিকিউ করে দিবে, কিন্তু আনার পরে দেখবেন কেমন জানি মাছটা পচা পচা মনে হইতেছে বা ভালো না বা সাইজে ছোট, কিন্তু ওরা এটা চেঞ্জ করে দেয়। তাই কেনার সময় সাথে থাকবেন এবং অবশ্যই এটাকে নিয়ে ওরা যখন কাটাকাটি করবে এবং বারবিকিউ করবে বা ভাজাভাজি করবে তখন অবশ্যই সাথে থাকবেন, না হলে অবশ্যই এরকম কোনো স্ক্যামের শিকার হয়ে যেতে পারেন আপনিও। কত দিতে রান্না করেন, রান্না কি নায়ক সাধারণ খেলে 150 টাকা কত ফ্রাই খাবেন না চাল খাবেন? হ্যাঁ ফ্রাই খাবেন না চাল খাবেন? এটা কি মাছ? এটা হামাস বারবিকিউ বারবিকিউ ঠিক আছে 450। এটা কি কোরাল? বাজি এটা কি কোরাল না? এটা কত কেজি, কত নাকি পিস? কেজি পিস পিস কত? ওইটা 500 বললাম যে আমাকে। বারবিকিউ কোনটা এটা? জি এই যেটা? হ্যাঁ অবশ্যই। এটা 500, এটা 1 কেজি হইব? এটা কেজি চিপ কিলোর চেয়ে বেশি হবে। কিলোর চেয়ে কম হবে না, এটা এক এটা কি লবস্টার? লাভেস্টার এ বদি দেবো বদির জন্য রাখছি তো। কাঁকড়া কত করে ফ্রাই? বদি কাঁকড়া ফ্রাই কত? তারপর মা রাখছি কাঁকড়া ফ্রাই কত? 250। চিংড়ি না, এটা লবস্টার। রাস্তার পাশে এমন বাজে তেলে ভাজা বা অলরেডি আগে ভেজে রাখছে, এগুলা খাওয়ার সময় একটু সাবধানেই খাবেন, দেখে শুনে। আর আমি সাজেস্ট করব এগুলা না খাওয়ার জন্য। আপনারা নিজে মাছ কিনে দেখে বুঝে ভালো তেল কিনা এগুলা দেখে তারপর ফ্রাই করবেন। এবং বারবিকিউ করার সময় আসলে বারবিকিউটা ওরা করে না, এটাকে বার্ন করে, সরাসরি আগুনে পুড়ে ফেলে গ্যাসের আগুনে। বারবিকিউ এক জিনিস, বার্ন করা আরেক জিনিস, ফ্রাই আরেক জিনিস। ফ্রাই তেলে ভাজা, বার্ন আগুনে পোড়ানো। আর বারবিকিউ হচ্ছে কয়লার আগুনে তাপে আস্তে ধীরে 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 সেটা হবে। বাট কক্সবাজারে আমি বারবিকিউ খুব কম জায়গায় করে, ওটাকে বার্ন করে। বাট টুরিস্টরা বা আমরা অনেকেই বুঝি না, মনে করি ওইটাই বারবিকিউ। আসলে ওইটা বারবিকিউ না, ওটা হচ্ছে বার্ন করা, মানে আগুনে পুড়ে দেয়। ওইটাও মজাই লাগে, কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা লাগে বারবিকিউ।
ভাটার সময় সমুদ্রটা এমন বিচ থেকে অনেক বেশি দূরে চলে যায়, তখন মাঝখানে এমন একটা লেকের মতো তৈরি হয়, আর একটা মাঝখানে একটা দ্বীপের মতো তৈরি হয়। এক এই দুই পাশে পানি, মাঝখানে দ্বীপ। এটা একদম কলাতলি পার হয়ে তারপর সামনে হেঁটে আবার অনেক সময় মেন বিচে আসতে হয়। অসম্ভব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় তখন। তখন বিচটা অনেক বেশি দূরে চলে যায়, আর মাঝখানে এমন একটা দ্বীপের মতো, চরের মতো জেগে থাকে। দুই পাশেই পানি, আর মাঝখানে এই জায়গাটা। ভাই আপনার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে কাজে নাই। আপনার এইভাবে টাইগার রাখছে কে? খুশিতে ঠেলায়? হ্যাঁ, আমার টেলায়। আপনি কিছু বলেন ভাই। আমি কি বলবো? অনেক এনজয় করেন। অনেক খুশিতে ঠেলায়। সমুদ্র থেকে দুইটা জলপরা ভেসে আসছে। এতদিন শুনছি মৎস্য কন্যা, এখন তুমি মৎস্য ছেলে। মৎস্য পুরুষ। কিরে ভাই, ওর দিয়ে হার্ট বাইরে যেতেছে। দেব হ্যাঁ দিলে ক্ষতি হবে আবার। অনেক সময় সমুদ্রের বিচের মধ্যে এরকম জেলিফিশগুলো মৃত অবস্থায় দেখা যায়। এগুলোতে হাত বা পা স্পর্শ না করাই উত্তম, কারণ এগুলো অনেক বিষাক্ত হয়, অনেক সময় চুলকানি বা অনেক প্রবলেম হতে পারে। তাই এগুলো থেকে একটু সাবধান। এগুলো দেখলেই অনেক সফট মনে হয়, বাট হাতে নেওয়াটা অনেক বেশি রিস্কি। হাতে না নেওয়াটাই উত্তম, বা হাতে পায়ে কোনো কিছুতে স্পর্শ করাটাই রিস্ক। তাই এগুলো থেকে সাবধান। কক্সবাজারে গেলে সবাই যখন মানে যে যেখানেই থাকুক ঘোরাঘুরিতে বা ব্যস্ততায়, কিন্তু সূর্যাস্তের সময় সবাই সি বিচেই চলে আসে। সূর্যটা একদম পানির মধ্যে টুপ করে ডুবে যায়। এটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে সারাদিন অপেক্ষা করতে থাকে যে সূর্যাস্ত কখন দেখবে। আর খুব অল্প সময়ের মধ্যে সূর্যটা ডুবে যায়, মনে হয় পানির নিচে চলে গেল। তাই আমরাও ফিরে যাচ্ছি এখন মার্কেটের দিকে বা হোটেল রুমের দিকে। এটা হচ্ছে সুগন্ধা বিচ। কক্সবাজারে কেনাকাটার লিস্টে প্রথমে আছে আচার, শুটকি, বার্মিজ স্যান্ডেল এবং শামুক ঝিনুকের যত অ্যাক্সেসরিজ আছে সেগুলো ঘর সাজানোর জন্য গহনা হিসাবে এগুলো কেনাকাটা করতে পারেন। মার্কেটে বিচ মার্কেটগুলোতে ঘুরলে, বার্মিজ মার্কেটগুলোতে ঘুরলে অনেক কিছু এমন পছন্দ হয়ে যাবে বাসায় নিয়ে যাওয়ার মতো বা গিফট করার মতো। আমাদের ফার্স্ট দিন, তাই আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের অপোজিট সাইডে ফিশারি ঘাট।
সেখানে সকালবেলা গেলে অনেক নাকি সুন্দর মাছ দেখা যায়। আমি আগেও অনেকবার গিয়েছি, ওই সময় দেখেছি অনেক সুন্দর মাছ, বা অনেক সময় যে পাই নাই। বাট আজকে যাচ্ছি, দেখা যাক আজকে মাছ দেখতে পারি কি না। তথ্য নিয়ে আসলাম যে আজকে নাকি এই সময়টা, যেই সময়টাতে আমরা যাচ্ছি সকাল 7টা, 6:30 7টা, এই সময় নাকি বোটগুলো এসে ভিড়ে ফিশারি ঘাটে। আর তখন এখন গেলে নাকি মাছ টাছ ভালো দেখা যাবে, তাই এখন যাচ্ছি মাছ দেখতে। ফিশারি ঘাট চলে আসছি, এটা হচ্ছে মেন রোড। আমরা এখন ভিতরে ঢুকবো। এখানে শুধু মাছ দেখা যায় না, আপনারা মাছ ইচ্ছা করলে যে মাছ কিনে প্যাকেট করে, ওরাই বরফ দিয়ে প্যাকেট করে, এখানে ব্যবস্থা আছে। তারপর প্যাকেট করে আপনাকে দিয়ে দিবে। আপনি চাইলে বাসের সাথে কথা বলে রাখতে পারেন, বাসে নিয়ে আসতে পারেন। অনেকেই আনছে, বা আমিও একবার আনছিলাম, তাই বিষয়টা জানি। মাছ কিনতে গেলে কখনোই ভুল করবেন না। এগুলো সব ইলিশ দেখে কিনে নিয়ে আসবেন না, এগুলো সামুদ্রিক ইলিশ। আমরা মানে যে ইলিশ পছন্দ করি সেই ইলিশ আর এই ইলিশের টেস্টের মধ্যে একটু তফাৎ আছে। আর সুন্দর দেখেই শুধু মাছ কিনে আনবেন না, ওইখানে ওদের সাথে কথা বলবেন যে কোন মাছগুলো খেতে ভালো ভালো। যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলে যাবেন। কোরাল মাছ আছে, টোনা মাছ আছে, এরকম লটকা, তারপর এরকম আরও অনেক মাছ আছে যেগুলো সুস্বাদু। আবার অনেক মাছ আছে এগুলো আমরা আমাদের মানে বাঙালিরা আমরা এগুলো খাই না, বা ওইরকম টেস্টও না। তাই বুঝে শুনে দেখে তারপর আনবেন। বাট অদ্ভুত অদ্ভুত সাইজের বিশাল বিশাল মাছ এখানে দেখা যায়। এটা অবশ্য কিনেন বা না কিনেন, এনজয় করার জন্য যারা কক্সবাজার যান তারা অবশ্যই অবশ্যই ফিশারি ঘাটে যাবেন। লাইফে একটা ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসবেন। মানে অসম্ভব, মানে ভালো লাগছে আমার এই জায়গাটা। আর বিশেষ করে মাছগুলো, মানে আমি আমার লাইফে এত সুন্দর, এত বড় বিশাল বা এমন অদ্ভুত অদ্ভুত মাছ কখনো আগে দেখিনি। এই বোটগুলাই সমুদ্রে যায় মাছ ধরতে, তারপর ফিরে আসে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, মানে এক একটা এক এক সময় পর পর এই সকালবেলা তারা ফিরে আসে এই ফিশারি ঘাটে মাছ নিয়ে। মাছের দামাদামি, হাঁক ডাক, একটা অন্যরকম পরিবেশ। আপনি আপনার লাইফে এত মাছ মনে হয় কখনো দেখেননি, এই জায়গায় আসলে দেখবেন কেমন ভিন্ন ভিন্ন ধরনের অদ্ভুত সব মাছ, আর এত পরিমাণ মাছ একসাথে কখনো দেখা হয়নি আগে।
এই পানি কি কটা না মিঠা পানি? মিষ্টি পানি না, দুই ঘন্টার ভিডিওকে আধা ঘন্টায় নিয়ে আসলাম। যাই হোক, নেক্সট ভিডিও কক্সবাজারে আরেকটা আসতেছে, ঢাকা টু কক্সবাজার বাই এয়ার, আমি আর আমার ওয়াইফ। ওটাতে ভিন্ন রকম সব কিছু থাকবে, নতুনত্ব থাকবে, ওটাতে ড্রোন শট ভিডিও আছে, অনেক অনেক সুন্দর মজা হবে। আশা করি আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।